আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরিচয় আর দিচ্ছি না, কারণ স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেটা। কিন্তু অ্যাম যেটা বলব সেটা হচ্ছে সাত সকালে উঠে এই রিল দেখা, Facebook এর রিল দেখাটা আসলে অত্যন্ত ক্ষতিকর। কারণ অ্যা এই Facebook এর রিলের মাধ্যমে এমন অপতথ্য চারিদিকে প্রচার করা হচ্ছে, যেটা দেখলে পরে আপনার পিত্তি জ্বলে যায়। রাগে এই কান দিয়ে ধোঁয়া বেরোয়। তো যার কারণে সাত সকালে উঠে দিনটাই শুরু হয় আপনার এই মেজাজ খারাপ দিয়ে। তো আজকে আমারও সেই ভুলটা হয়েছে। সকালবেলায় উঠে ফজরের নামাজ শেষ করে এসে বসেছিলাম এবং চেক করছিলাম যে Facebook এতে কেউ আমার কোনো সাহায্য চাইলো কিনা। আর তখন ওই যেটা হয় যে সামনের রিল দেখে তারপরে রিলের মধ্যে ঢুকে পড়া। আর সেখানে এমন কথা শুনলাম যে আমার এই উম তালু দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করলো আরকি রাগের চোটে। তো চলুন আপনাদেরকেও দেখাই যে কি দেখেছিলাম। এটা না, দেখাতে হবে এটা। তো যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মানুষটা, ঠিক ভদ্রলোকও বলব না। মানুষটার নাম হচ্ছে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমান। এবং এই ভিডিওতে যে তিনি তথ্য দিয়েছেন, তার উপর ভিত্তি করে আমি ওনাকে অধ্যাপক বলার পরিবর্তে অপদার্থ বলাটাই বেশি যৌক্তিক মনে করব। অপদার্থ ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমান। আর এইরকম অপদার্থরা যখন আমাদেরকে অপতথ্য দিয়ে বিভ্রান্ত করেন, তাতেই আমাদের বিভিন্ন রকম অ্যাম অসুখ-বিসুখে আমাদের ভুগতে হয়। তো ১ম এ চলুন আম উনি কি বলেছেন আমরা শুনি। তারপরে উনার আম এই ভিডিও প্রকাশ করেছে ডক্টরস টিভি বিডি নামে একটি আম Facebook প্রোফাইল, এবং এই প্রোফাইলটি আমি দেখেছি যে এরা বড়, বড় ওই ডিগ্রিধারী ডাক্তারদের অত্যন্ত বাজে কথা অত্যন্ত নির্ভরতার সঙ্গে প্রকাশ করেন বা প্রচার করেন। তো আল্লাহর অভিশাপ এদের উপরে পতিত হোক, আমি সেটাও আসলে দোয়া করছি। তো চলুন ১ম এ শুনি উনি কি বললেন এবং কেন আমার এত রাগ হলো? শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। তো তার মানে অত্যন্ত বিশ্বাসী মুসলিম, তাই তো? অ কমপক্ষে সেই ভাবটাই তিনি আমাদের সামনে তুলে ধরলেন। যদিও অ্যাম উনার যে অ্যা অ্যাপিয়ারেন্স, উনার যে মুখাবয়ব সেটা দেখে চট করে সেটা বোঝাটা অত সহজ না। যাই হোক, অন্তরের কথা আল্লাহ জানেন। কিন্তু কাজের সঙ্গে কথা যদি মিল না পাই, তো তখন তো তাদেরকে আমরা মুসলিম দাবি করি কি করে? তাই না? যাই হোক, চলুন আমরা উনার বাকি কথাগুলো শুনি। লিভারের শত্রু চর্বি। লিভারের শত্রু চর্বি। এই কথাটাকে এইভাবে বললে কথার মধ্যে খানিকটা অ্যাম ধোঁয়াশা একটা বিষয় থেকে যায়। যে লিভারের শত্রু চর্বি, সেটা কি উনি কি বোঝাচ্ছেন? যে লিভারের মধ্যে যে চর্বি জমে গিয়েছে সেই চর্বিটা লিভারের শত্রু? নাকি আমরা যে খাদ্য হিসেবে যে চর্বি খাচ্ছি সেটা লিভারের শত্রু? এই কথা থেকে সেটা পরিষ্কার না। তো একটু পরে অবশ্য আমি যেটা বুঝতে পেরেছি যে উনি খাদ্য হিসেবে যে আমরা চর্বি খাই, সেটাকেই লিভারের চর্বি, লিভারের শত্রু বলার চেষ্টা করেছেন। যেটা আম প্রমাণ করে যে লিভারের মধ্যে চর্বি ব্যবস্থাপনা কি করে হয়, বা আমরা যে চর্বি খাই, সেটা খাওয়ার পরে দেহের মধ্যে ঠিক কিভাবে সেটা হজম হয়, কিভাবে সেটা আমাদের দেহের মধ্যে পরিবাহিত হয়, সেই বিষয়ে উনার ধারণা নেই আসলে। কারণ থাকলে এইরকম বোকার মতন কথা তিনি বলতেন না। তো যাই হোক, আমি আ ভিডিওটাকে আরেকটু এগিয়ে নিই, তাহলে হয়তো আপনাদেরও বুঝতে সুবিধা হবে। লিভার চর্বি জমেছে, আপনার জীবন হানি করে দিতে পারে। এবং এই লিভারে যে চর্বি জমছে, এর জন্য কিন্তু মূলত আপনি দায়ী। আপনার খাওয়ার সময় হুঁশ নেই। আমি প্রায় আমার বলে থাকি যে মানুষের খিদে দুটো, একটা হলো চোখের খিদে, আর হলো পেটের খিদে। পেটের খিদেটা আসল খিদে, আর চোখের খিদে হচ্ছে নকল খিদে। খাবারের টেবিলে ভরে ফেলেছে আপনার স্ত্রী, প্রচুর রান্না বান্না করেছে, বিশাল আয়োজন, প্রত্যেকটা সুস্বাদু খাবার। আপনি খেতে বসছেন, খেতে বসে বসে এমন খাওয়া খেলেন যে আপনার পাকস্থলী পরিপূর্ণ, বুকে যেয়ে ঠেকছে পাকস্থলীটি। এই যে প্রতিদিন এই অতিমাত্রায় আপনি খাচ্ছেন, কি হচ্ছে জানেন? আপনার লিভারের সর্বনাশ আপনিই করছেন।
তো উনি বললেন যে, "আপনি এই অতিরিক্ত খাওয়ার কারণে লিভারের সর্বনাশ করছেন।" এখানে যদিও তিনি উল্লেখ করলেন না যে ঠিক কোন খাবারগুলো লিভারের ক্ষতি করছে। তো অ্যাম আর আরেকটাও উম বিষয় যেখানে গুলিয়ে ফেললেন বা খুব সম্ভবত এই বিষয়ে ওনার তাহলে জানাই নেই আমার মনে হয়। সেটি হচ্ছে যে আমাদের খাবারগুলো যদি এই যে চোখের খিদে নাকি পেটের খিদে, এই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি, তাহলে আমাদের খাবারগুলোকে ২ ভাগে ভাগ করা যায়। এক ধরনের খাবার হচ্ছে যেইগুলো খেলে পরে আমাদের মস্তিষ্ক বুঝতে পারে যে কতটা খাবার আমাদের দেহের মধ্যে গিয়েছে। সেগুলো কোন খাবার? সেগুলো হচ্ছে ধরুন প্রোটিন এবং ফ্যাট। অর্থাৎ আপনি যদি মাংস খান, মাছ খান, চর্বিওয়ালা মাংস খান, চর্বি খান তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ খাওয়ার পরে আপনার মস্তিষ্ক সেটাকে বুঝতে পারবে। আ প্রোটিন খেলে পেপটাইড YY নামে একটি আম এনজাইম বা একটা রস আমাদের দেহের মধ্যে পাকস্থলীর মধ্যে উৎপাদন হয়। যেটা আমাদের মস্তিষ্ককে সংকেত দিতে পারে যে কতটা প্রোটিন আপনি আসলে খেয়েছেন। আবার ঠিক একইভাবে চর্বি খেলে পরে কোলেসিস্টোকাইনিন নামে আরেকটা এরকম হরমোন নিঃসরিত হয় বা এনজাইম যাই হোক নিঃসৃত হয়। যেটার মাধ্যমে আমাদের মস্তিষ্ক বুঝতে পারে যে কতটা চর্বি আপনি খেয়েছেন। সুতরাং আপনি যখন আপনার দেহের চাহিদা মাফিক চর্বি এবং প্রোটিন খেয়ে ফেলেছেন, তখন কিন্তু আপনার মস্তিষ্ক আপনাকে আর খেতে বাধা দেবে। সেজন্যেই আপনি ওই বিয়েবাড়িতে গিয়ে প্লেট ভরে শুধুই মাংস খাবো বলে শুরু করলে ১/২ প্লেট মাংস খাওয়ার পরেই আপনার মাংসের দিকে তাকাতে কষ্ট হয় এবং আরো একটু চেষ্টা করলে আপনার বমি, বমি ভাব শুরু হয়। কারণ হচ্ছে মস্তিষ্ক তখন আপনার খাওয়াটাকে নিয়ন্ত্রণ করছে। পরিমাণ যদিও আপনি ওই বিরিয়ানি খেলে যতটা খেতে পারতেন তার থেকে পরিমাণে যদিও আপনি কম খাচ্ছেন, তারপরেও আপনার আর ক্ষুধা থাকবে না। কারণ মস্তিষ্ক এই জায়গাটাতে অ্যাম আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করে। আর ২য় যে দলটা সেটা হচ্ছে শর্করা জাতীয় খাবার। শর্করা জাতীয় খাবারে আমরা যখন খাই তখন এটা থেকে এইরকম কোনো হরমোন বা কোনো এনজাইম নিঃসৃত হয় না যেটার মাধ্যমে আমাদের মস্তিষ্ক বুঝতে পারে যে আপনি ঠিক কতটা খেয়েছেন। সেজন্যে দেখা যায় যখন আপনি খেতে, খেতে পাকস্থলীটাকে একেবারে ঠেসে ফেলেছেন, তখন আমরা বুঝতে পারি যে পাকস্থলী যেহেতু ঠেসে গিয়েছে আর ভিতরে ঢুকছে না, তার মানে আমি পেট ভরে খেয়ে নিয়েছি। তো তার মানে এই যে অতিরিক্ত খাওয়া, সেটার পেছনে কিন্তু শর্করা খাওয়াটা ভূমিকা রাখছে। আপনি যদি শর্করা ছাড়া শুধু চর্বিওয়ালা মাংস, বেশি চর্বিওয়ালা মাংস খাওয়া শুরু করেন, দেখবেন যে এই শর্করা যতটা খেতে পারেন, অতটা আপনি খেতে পারবেন না। আ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহটাকে সেভাবে করে তৈরি করে দিয়েছেন। তো উনি দোষ দিয়ে দিলেন আপনার উপরে যে আপনি নিজেই এই ঝামেলাটা করেছেন। আ দোষটা খানিকটা আপনার সত্য কথা। কারণ আপনি নিজে খাচ্ছেন। কিন্তু উনি যে ভুল তথ্য দিয়ে আপনাকে ভুল পথে পাঠিয়ে দিলেন, সে কথাটাও তো আমাদের হিসেবে রাখতে হবে। উনি যদি আপনাকে প্রোটিন এবং ফ্যাট একত্রে খাওয়ার পরামর্শ দিতেন, তাহলে আপনি সেই পথে যেতেন এবং অল্প খেয়েই আপনার পেট ভরে যেত, আপনি আর বেশি খেতেন না। আর উনি বলছেন সেটা মানে উনি যেহেতু পরিষ্কার করে সে কথা বলছেন না, তার মানে আপনি আপনার খাবারের মধ্যে প্রচুর পরিমাণে শর্করা জাতীয় খাবার খাবেন, ভাত খাবেন বা কেউ, কেউ রুটি খাবেন। তার সঙ্গে ভাজা-পোড়া যে বিভিন্ন রকমের রোজার মাসে আমরা যেই সমস্ত ভাজা-পোড়া জাতীয় জিনিসগুলো খাই, এই জাতীয় জিনিসগুলো বেশি, বেশি খেয়ে আপনি বিপত্তির মধ্যে পড়বেন। বিপত্তিটার কারণ কিন্তু শর্করা। এই আ প্রোটিন এবং ফ্যাট নয়। কিন্তু উনি নির্দেশ করছেন যে আপনি আসলে আপনার চোখের ক্ষুধার কারণে এগুলো বেশি খেয়ে নিয়েছেন এবং সেজন্য আপনি দায়ী। ক্ষুধা আপনি যখন শর্করা জাতীয় খাবার খাবেন, যেহেতু আপনার ওই ক্ষুধা নিবারণটা সঠিকভাবে হবে না, সেই কারণে আপনার পেটে ক্ষুধা থাকবে। তো পেটে ক্ষুধা থাকলে আপনি অ্যা পেট ভরে না খেয়েই উঠে যাবেন। কেন? মানে আর এটা করাটা সহজ তো না। উনি বলে দিলেন যে, আপনার দোষ। কিন্তু এই বিষয়টা আসলে অত্যন্ত কঠিন একটা ব্যাপার। ভাবখানা এমন যে এটা তো যে কেউ চাইলেই পারে। এটা তো পোলাপাইনের কারবার। কিন্তু বিষয়টা মোটেও তা নয়। আর সেজন্যই প্রাপ্তবয়স্ক আমাদের মতন মানুষরাও এটা করতে পারেন না। পেটে ক্ষুধা নিয়ে এই দিনের পর দিন এরকম অর্ধেক খেয়ে উঠে পড়াটা সম্ভব হয় না। অথচ আমিষ
এই মাছ, মাংস, ডিম সঙ্গে চর্বি মিশিয়ে যদি আপনি খান, ডিম খান ঘি দিয়ে, মাংসটাকে রান্না করুন আপনার চর্বি দিয়ে, তাহলে যে খাবারটা হবে শুধু সেটাই খান। সঙ্গে রুটিও খাবেন না, ভাতও খাবেন না। দেখবেন অনেক কম পরিমাণ খাবার পরেও আপনার পেট ভরে গিয়েছে এবং খাবারের দিকে তাকালে আপনার বমি আসবে। সুতরাং তখন আর ব্যাপারটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে না। তখন এটা নির্ভর করবে আপনার হরমোনের উপর। আর আমাদের দেহে হরমোনই হচ্ছে সবথেকে বড় নিয়ন্ত্রক। ডাক্তার পল মেসন সেদিন একটা উদাহরণ দিলেন যেটা আমার খুব পছন্দ হয়েছে। আমি আপনাদেরকে সেই উদাহরণটা এখন তাহলে বলি। আপনি ইচ্ছে করলেই আপনার এই দম বন্ধ করে রাখতে পারেন। তাই না? আপনি চাইলেই দম নেব না বলে দম বন্ধ করে রাখতে পারেন। কিন্তু আমি যদি আপনাকে বলি, "বেশ তাহলে ৫ মিনিট দম বন্ধ করে রাখুন তো।" তখন আপনি কিছুতেই পারবেন না। কারণ হচ্ছে আপনার দম বন্ধ করাটা ১ম এ খানিকটা আপনার ইচ্ছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার ইচ্ছের উপর নির্ভরশীল। কিন্তু এরপরে যদি দম আপনি না নেন, তাহলে আপনার দেহের ভিতরে কেমিক্যাল কতগুলো তৈরি হবে, যেই কেমিক্যালগুলো আপনাকে বাধ্য করবে দম নিতে। ঠিক খাবারের ক্ষেত্রেও একই কথা। খাবারে যদি আপনি সঠিক খাবারগুলো খান, তাহলে কিছু কেমিক্যাল তৈরি হবে যেটা নিশ্চিত করবে যে এরপরে আপনি আর খাবারের দিকে তাকাবেনও না। অথচ যদি সঠিক খাবারগুলো না খান, তাহলে ওই হরমোনটা তৈরি না হলে আপনি এই সুবিধাটা পাবেন না। ব্যাপারটা হচ্ছে এই মানে কমপ্লিকেশনটা হচ্ছে এইখানে। কিন্তু উনাদের মতন এই চিকিৎসক নামের কলঙ্কদের এই বিষয়টা জানা নাই। যার কারণে উনারা বকবক করে বকেই চলেছেন। এই যে খাবার, যে খাবারগুলো আপনি খেলেন, লিভার তো প্রতিনিয়ত এই খাবারগুলো বডি থেকে মেটাবোলাইজড করে, পরিপাক করে শরীরে এনার্জি দেয়, আর বাকি খাবারগুলো পেশাব আকারে, পায়খানা আকারে বেরিয়ে যায় বাকি অপ্রয়োজনীয় অংশগুলো। কিন্তু যদি এখানেও কথাটি পুরোপুরি সঠিক কথা হলো না। পরিপাকতন্ত্রটা হচ্ছে আমাদের পাকস্থলী, তারপরে অন্ত্র অর্থাৎ ওই নাড়িভুঁড়ি যেগুলোকে আমরা বলি, সেগুলোর আ জায়গাটা হচ্ছে পরিপাকতন্ত্র। তো সেখান থেকে কাজ হচ্ছে খাদ্যের যে দরকারি জিনিস সেটাকে শুষে নেওয়া এবং অদরকারি জিনিসটাকে বার করে দেওয়া। পায়খানার সঙ্গে বার করে দেওয়া। ভালো কথা। তো যেই উপকারী জিনিসগুলো আমাদের দেহের প্রয়োজনীয় জিনিসগুলো যখন আমাদের দেহে শুষে গেল, তখন আম সেখান থেকে ১ম এই সেই খাবারগুলো, সেই নিউট্রিয়েন্ট গুলো, পুষ্টি উপাদানগুলো যেগুলো আমাদের দেহ শুষে নিয়েছে, সেই জিনিসগুলো ১ম এই যায় লিভারে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এই ঘটনাটা চর্বির ক্ষেত্রে ঘটে না। আমরা খাবারে যদি চর্বি খাই, তাহলে সেই চর্বি হজম হবে। হজম হয়ে আমাদের এই দেহের মধ্যে প্রবেশ করবে। কিন্তু সরাসরি সে রক্তের মধ্যে ঢুকবে না। রক্তের মধ্যে না ঢুকে রক্তের মত রক্তের যে রক্ত চলাচলের যে ব্যবস্থা আমাদের শরীরে রয়েছে, তার মতোই আরেকটা ভিন্ন সিস্টেম আছে যেটাকে বলা হয় লিম্ফ্যাটিক সিস্টেম। তো লসিকা, লসিকাই বোধহয় শব্দটা দেখেছিলাম। তো ওই যে লিম্ফ্যাটিক সিস্টেম, এই চর্বি হয় কি হজমের পরে সেই সিস্টেমের মধ্যে ঢুকে পড়ে। মানে খাবারের যে চর্বি যেটা, সেটা ওই লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে ঢুকে পড়ে। তো লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে দিয়ে এই চর্বিটা যখন খাদ্য থেকে শোষিত হয়, এই চর্বি আসলে লিভারের মধ্যে যায়ই না। কারণ লিম্ফ্যাটিক সিস্টেমটা এই লিভারকে বাইপাস করে, লিভারকে এড়িয়ে একটা ভিন্ন পথে গিয়ে থোরাসিক ডাক্ট নামে একটা ব্যবস্থা আছে আমাদের দেহের ভিতরে। সে মানে একটা পথের মতন আরকি যেটা কিনা লিম্ফ্যাটিক সিস্টেম ওই পথে গিয়ে আমাদের রক্ত চলাচল যে ব্যবস্থা তার সঙ্গে মেশে। মানে ২ টো নদী যেমন মিশে একটা নদী হয়ে যায়, খানিকটা সেরকম আরকি। তো এই লিম্ফ্যাটিক সিস্টেম আমাদের রক্ত চলাচল ব্যবস্থার সঙ্গে ওই জায়গাতে গিয়ে মিশে লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে যেই পুষ্টি উপাদানগুলো আসছে সেগুলো তখন রক্তে এর মাধ্যমে ঢুকে পড়ে। তো লিম্ফ্যাটিক সিস্টেমটা ইটাকে আমাদের লিভারটাকে পুরো বাইপাস করে। লিভারের ভেতর দিয়েই যায় না। ফলে আপনি চর্বি যদি খান, হজম হওয়ার পরে সেই চর্বিটা এই লিভারের বাইরে দিয়ে রক্তের মধ্যে গিয়ে মিশে যাবে এবং বিভিন্ন কোষের কাছে পৌঁছে যাবে এবং দেহ সেই চর্বিকে তার শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করে ফেলবে, পুড়িয়ে ফেলবে। সেটা দেহে আসলে জমেও না। যদি সাংঘাতিক মাত্রায় আমরা বেশি না খাই, তবে বেশি তো খাওয়া সম্ভব না। কারণ হচ্ছে উম প্রয়োজনের থেকে বেশি খাওয়া শুরু করলেই আপনার বমি আসবে। সুতরাং এটা এমন একটা ব্যবস্থা যেটা নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ব্যবস্থা দিয়ে দিয়েছেন। তাহলে বাকি থাকে শর্করা। শর্করার ক্ষেত্রে
কি হয় এবং প্রোটিনের ক্ষেত্রেও। প্রোটিন তো আসলে দেহের গঠনের জন্য ব্যবহার করি আমরা। সুতরাং প্রোটিনটা লিভারের মধ্যে জমে না বা লি লি প্রোটিন থেকে তো ফ্যাটি লিভার হওয়ার ভয়টা নেই। তো বাকি থাকলো তাহলে শুধুই মাত্র শর্করা। শর্করা জাতীয় খাবার হজমের পরে ১ম এই রক্ত যে পোর্টাল ভেইন সিস্টেম যেটা আরকি আছে আমাদের অন্ত্রের গায়ে যে রক্তনালীগুলি আছে সেগুলোর মাধ্যমে ১ম এ এই রক্তের মধ্যে পুষ্টি উপাদানগুলি শুষে যায়। চিনিটা গ্লুকোজ যেটা আরকি শর্করা খাওয়ার হজম হলে পরে গ্লুকোজে রূপান্তর হয়। সেই গ্লুকোজটা রক্তের মধ্যে মিশে যায়। এই রক্তটা যায় লিভারে এবং রক্তে যখন চিনির মাত্রা, গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায় তখন ইনসুলিন হরমোনটা বেরিয়ে আসে যেটা লিভারকে নির্দেশ দেয় যে, "তুমি এই যে চিনিটা আসছে, এই চিনিটাকে চর্বিতে রূপান্তর করে আম দেহের মধ্যে জমা করার ব্যবস্থা করো।" এবং আমাদের লিভার সেই কাজে আম উম যোগ দেয়। এখন চিনিও আমরা আবার ২ রকমের খাই। একটা হচ্ছে গ্লুকোজ যেটা আসলে খুব মিষ্টি না। আলুর ভিতরে যেটা আছে, ভাতের মধ্যে যেটা আছে, ভাত, আলু এগুলো তো সরাসরি মুখের মধ্যে যে আমাদের মিষ্টি লাগে তা তো না। মানে হালকা সামান্য মিষ্টি, মিষ্টি একটা ভাব থাকে কিন্তু চিনি ওই বাজার থেকে কেনা চিনি খেলে যেরকম মিষ্টি, এটা তো সেরকম মিষ্টি নয়। তাই না? তো এইরকম আম এই খাবারগুলো থেকে আমাদের দেহে চর্বি উৎপাদন হয় একটা মাত্রায়। আর গ্লুকোজ আমাদের পুরো দেহে ব্যবহৃত হতে পারে। তো সেজন্যে গ্লুকোজ আমরা যদি ১ চামচ খেয়ে ফেলি, সেটা সারা দেহে ছড়িয়ে পড়ে। লিভারের ভাগেও খানিকটা পড়ে কিন্তু খুব বেশি না। আচ্ছা, কিন্তু অন্য যে চিনিটা আমরা খাই, মিষ্টি চিনি, যেটার নাম হচ্ছে ফ্রুক্টোজ এবং বাজার থেকে যে চিনিটা আমরা কিনি সেটাতে অর্ধেক থাকে গ্লুকোজ, অর্ধেক থাকে ফ্রুক্টোজ। তো একটা ১ অণু গ্লুকোজের সঙ্গে ১ অণু ফ্রুক্টোজ এরকম যখন একটা শিকল দিয়ে বাঁধা থাকে, তখনই সেটার নাম হচ্ছে সুক্রোজ যেটা আমরা বাজার থেকে কিনি। তো এই চিনিটা খাওয়ার পরে এটা আমাদের পাকস্থলীতে গিয়ে ভেঙে যায়, ভেঙে গিয়ে ফ্রুক্টোজটা আলাদা হয়, গ্লুকোজটা আলাদা হয়, দুটোই রক্তের মধ্যে ঢুকে পড়ে। ফ্রুক্টোজটা কিন্তু শুধুই মাত্র আমাদের লিভারের মধ্যে প্রসেসড হয়। এর ব্যবস্থাপনা শুধুই লিভারে হয়। একটু আগে যেমন বললাম যে গ্লুকোজটা সারা দেহে হয়, ফ্রুক্টোজটা শুধুই মাত্র লিভারে হয়। তো লিভারটা হচ্ছে মাত্র ১.৫ কেজি উম মতো একটা অর্গান। আর তার মধ্যে যদি ধরেন আপনি ২ চামচ চিনি খেলেন, ১ চামচ গ্লুকোজ সেটা চলে গেল সারা দেহে। ৬৫, ৭০, ৮০ কেজি ওজনের মধ্যে চলে গেল। এই ১ চা চামচ পরিমাণ এই গ্লুকোজ। আর বাকি যে ১ চা চামচ পরিমাণ ফ্রুক্টোজ সেটা গেল ওই ১.৫ কেজি ওজনের মধ্যে। তাহলে বুঝতেই পারছেন যে ১.৫ কেজি ওজনের মধ্যে এই ১ চা চামচ যে ফ্রুক্টোজ সেটা অনেক বেশি প্রভাব ফেলবে। আর ফ্রুক্টোজ যেহেতু দেহের আমাদের আসলে কোনো আম কাজে কোনো অ্যাম আমাদের দেহের ভিতরে যে রাসায়নিক প্রক্রিয়াটা ঘটে বা জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলি ঘটে তার কোনোটাতেই ফ্রুক্টোজ না হলে চলবে না এরকম নেই। তো ফলে এই ফ্রুক্টোজটাকে আমাদের দেহ করে কি বা লিভার করে কি পুরোপুরি চর্বিতে রূপান্তর করে ফেলে। এবং এই যে নতুন চর্বি উৎপাদনের প্রক্রিয়াটা এটাকে বলা হয় ডি নোভো লাইপোজেনেসিস। তো এই ডি নোভো লাইপোজেনেসিস প্রক্রিয়ায় লিভার যখন চর্বি উৎপাদন করে গ্লুকোজ থেকে এ যেহেতু গ্লুকোজের ভাগ কম পায় সেজন্য চর্বি উৎপাদনের মাত্রাটাও থাকে খানিকটা কম। আর সেই চর্বিটা উৎপাদন হয়। উৎপাদনের পরে সে আবার রক্তের মধ্যে চর্বিটাকে ছেড়ে দেয়। যাতে করে এই চর্বিটা আমাদের দেহের অন্যান্য অংশে যেখানে চর্বি ধরে রাখার জায়গা, সেইখানে এই চর্বিটা রক্তের মাধ্যমে ভেসে গিয়ে সেখানে করতে পারে। এটা ঠিক একেবারে সোজাসুজি রক্তে চর্বি আকারেই যে রক্তের মধ্যে ছাড়ে তা না। ওই কাজের জন্যই সে ওই যে এলডিএল পার্টিকল টাকে ব্যবহার করে। এলডিএল এর যে নাম আমরা শুনি, এলডিএলটা হচ্ছে একটা জাহাজের মতন যার ভেতরে চর্বি দিয়ে এটাকে পরিবহন করা হয়। কারণ নয়তো রক্ত আর চর্বি তো মানে রক্ত যেহেতু পানি ভিত্তিক, চর্বি যেহেতু তেল ভিত্তিক, পানি আর তেল তো মিলে না, তাই না? আর চর্বি সবসময় পানির উপরে ভেসে থাকে। তো তাহলে সোজাসুজি চর্বি দিয়ে দিলে রক্তের মধ্যে তাহলে দেখা যেত সেটা শুধু মাথার উপরের দিকে দাঁড়িয়ে থাকলে মাথার উপর দিকে ভেসে থাকতো। আমরা যদি উল্টো হয়ে থাকতাম তাহলে পায়ের মধ্যে গিয়ে ঠেকত। তো এই লাইপোপ্রোটিন ব্যবহার করে আমাদের দেহ আসলে এই যে চর্বি চলাচলের যে ব্যবস্থা, চর্বি পরিবহনের যে ব্যবস্থা সেটা করে। আচ্ছা, তো তাহলে এই ইসের ক্ষেত্রে এই ফ্রুকটোজ খাবার পরে যেটা হয় যে আমাদের লিভারের মধ্যে এই অতিরিক্ত ফ্রুকটোজের চাপ গিয়ে পড়ে এবং এই ফ্রুকটোজটা আমাদের লিভারের মধ্যে প্রচুর পরিমাণে চর্বি উৎপাদন করতে হয় তখন। এবং এই মানে ফ্রুকটোজ থেকে চর্বি উৎপাদনের প্রক্রিয়াটা দ্রুততর ঘটে। এত দ্রুত ঘটে যে লিভার চর্বি উৎপাদন করে সেটাকে আবার কোষ থেকে বের করে রক্তের মধ্যে মিশিয়ে দিতে
সারতে পারে না। ফলে এই চর্বিটা লিভারের কোষের ভেতরে আটকে যায় এবং এর থেকে সেরামাইড নামে একটা ক্ষতিকর ধরনের চর্বি উৎপাদন হয়। তো যেটা কিনা আমাদের এই কোষের যে কার্যপ্রক্রিয়া তার মধ্যে ব্যাঘাত ঘটায়। ফলে লিভারটা তখন আর সুস্থ থাকে না। আর লিভারের মধ্যে তখন আমরা দেখতে পাই ক্রমান্বয়ে চর্বি জমছে, ক্রমান্বয়ে চর্বি জমছে। আর এটা কিভাবে হচ্ছে? আপনি একটা ধরুন কি বলে? ১ গ্লাস আপেলের জুস খেয়ে নিলেন। ১ গ্লাস আপেলের জুস যার মধ্যে ৩ টা বা ৪ টা আপেলের রস আছে। সেই রসটা যদি হিসেব করেন তাহলে দেখবেন ৬, ৭, ৮ চামচ এই চিনি এর ভেতরে রয়েছে। যার ধরুন ৪ চামচও যদি ফ্রুক্টোজ হয় তাহলে আপনার দেহে ফ্রুক্টোজের একটা বিশাল পরিমাণ ঢুকে গেল। তো আমরা সফট ড্রিংকস খাচ্ছি, এই খাচ্ছি, তারপরে মিষ্টি স্বাদের পায়েস খাই সকালে বা কখনো ইত্যাদি, ইত্যাদি যে মিষ্টি স্বাদের যে খাবারগুলো, এইগুলোকে ঠেসে খাচ্ছি, চা খাচ্ছি চিনি দিয়ে, কনডেন্সড মিল্ক দিয়ে। তো এই সমস্ত করার কারণে আমাদের লিভারের মধ্যে প্রচুর চর্বি জমছে এবং লিভারটা ফ্যাটি লিভারে রূপান্তর হচ্ছে। তো ফ্যাটি লিভারের মূল সমস্যাটা আসছে আসলে এই মিষ্টি চিনি থেকে এবং সঙ্গে একবার যদি আমাদের লিভারটা চর্বি আক্রান্ত হয়ে যায়, তখন গ্লুকোজ খেলেও সেটা এই লিভারের মধ্যে চর্বি আকারে জমে যায় বেশি পরিমাণে। তো ফলে এই দুটোই আসলে চর্বি ইসের ক্ষেত্রে ভূমিকা রাখছে। প্রফেসর ডক্টর রবার্ট লাস্টিগ এই বিষয়টাতে গবেষণা করেছেন। উনি দেখিয়েছেন ইসেদের উপরে, বালকদের উপরে গবেষণা করে উনি দেখিয়েছেন যে তাদের খাবার থেকে তারা ১২% এই ফ্রুক্টোজ খেত। সেখান থেকে সেটাকে কমিয়ে ৩% এ নামানোর মাত্র ৯ দিনের মধ্যে তাদের লিভারের চর্বি 30% ৩০% লিভারের চর্বি মাত্র ৯ দিনে কমে গিয়েছিল। যখন তারা মিষ্টি চিনিটা শুধু খাওয়া বন্ধ করেছেন। মিষ্টি চিনির যতটুকু কমিয়েছেন, তার পরিবর্তে তারা অবশ্য আবার আলু, ভাত এইগুলো খেয়ে ক্যালোরিটাকে পূরণ করেছিলেন। অর্থাৎ ক্যালোরি তারা কম খাননি। বরং কেউ, কেউ ক্যালোরি আরো বেশি করে খেয়েছেন। এই বাচ্চাগুলোকে আরো বেশি ক্যালোরি খাওয়ানো হয়েছে এই আলু, ভাত এইরকম যে অ্যাম অ্যা গ্লুকোজের যে উৎস সেগুলো থেকে। কিন্তু মিষ্টি চিনিটাকে কমিয়ে দেয়া হয়েছিল। তাতেই দেখা গেল লিভারের চর্বি ৩০% কমে গিয়েছে মাত্র ৯ দিনে। তো এটা আমাদের ক্ষেত্রেও অ্যাডাল্টদের ক্ষেত্রেও হয়। আমরা মিষ্টি চিনিটা খাওয়া কমিয়ে দিলেই লিভারের চর্বি ম্যাজিকের মতন কমতে শুরু করে। আর সঙ্গে যদি এই গ্লুকোজ খাওয়াটাকেও নিয়ন্ত্রণ করতে পারি, কমিয়ে ফেলতে পারি, তার পরিবর্তে মাছ, মাংস, ডিম এইগুলোকে খাই, চর্বি দিয়ে খাই, তাহলে দেখা যায় আমাদের ক্যালোরির চাহিদা অতি সহজে আমরা মেটাতে পারি এবং এই যে লিভারে চর্বি জমা, এই ঘটনাটা ঘটে না। কারণ চর্বি যেটা খাচ্ছি, একটু আগেই বললাম, সেটা লিভারের ভেতর দিয়েই যায় না। সেটা লিভারের বাইরে আরেকটা পথে চলে যায়। তো যার কারণে লিভারের উপরে ওইটা কোন রকম চাপ তৈরি করে না। অথচ একজন অধ্যাপক মানে পিজি হাসপাতালের একজন অধ্যাপক যদি এরকম বোকার মতন কথা বলেন, তখন মাথা দিয়ে মানে কান দিয়ে ধোঁয়া না বেরোবে কার? আপনি বেশি বেশি খেতে থাকেন, তাহলে আপনার এই এই অতিরিক্ত খাবার অংশটুকু আপনার লিভারে জমতে থাকে এবং লিভারে চর্বিও বাড়তে থাকে। এই চর্বি জমাটাই আজকের যুগে, আজকের এই মেকানাইজড, আজকের এই সিভিলাইজড যুগের জন্য খুবই ক্ষতিকারক। এর থেকে আপনার কি হয়? লিভার সিরোসিস হচ্ছে, লিভার ক্যান্সার হচ্ছে, লিভার ফেলিওর হচ্ছে, আপনি অকালে মৃত্যুবরণ করছেন। কি খাবারগুলো আপনার ক্ষতি করে? আপনি মাছ মাংস কিনছেন দার্সে, চর্বিযুক্ত মাংস খাচ্ছেন, রেড মিট বলি আমরা, গরুর মাংসে 53% ফ্যাট থাকে, গরু এবং খাসির মাংসে খাচ্ছেন যে দার্সে, আপনার লিভারে চর্বি জমা শুরু হয়েছে। এবং এই যে ৫৩% চর্বি অ্যা সেটা কিভাবে ঠিক রোগীর লিভারে গিয়ে জমবে, উনাকে ব্যাখ্যা করতে বললে উনার ঘাম ছুটে যাবে। কারণ হচ্ছে এটা উনি ব্যাখ্যা করতে পারবেন না। কোনো সায়েন্টিস্ট ব্যাখ্যা করতে পারেননি। এ বিষয়ে কদিন আগে আমি আরেকটা ভিডিও করে দিয়েছিলাম। প্রফেসর ডক্টর বেন বিকম্যান, যিনি এই বিষয়গুলো নিয়ে বহু বছর থেকে গবেষণা করছেন, তিনি একেবারে ধাপে, ধাপে কি হয় সেটা বুঝিয়ে দিয়েছেন সেখানে। ইনফেক্ট উনারই একটা গবেষণা, প্রফেসর বেন বিকম্যানেরই একটা গবেষণাকে ভিত্তি করে এই যে অ্যা চর্বি খেলে আমাদের দেহে চর্বি, লিভারে চর্বি জমে যাবে এই ধারণাটা এসেছিল আসলে। উনি দেখিয়েছিলেন যে লিভারে যে চর্বিটা জমে, সেই চর্বিটা আসলে স্যাচুরেটেড ফ্যাট ধরনের চর্বি
এবং পরীক্ষামূলকভাবে উনারা যেটা করেছিলেন, সেটা হচ্ছে রোগীর রক্তে স্যাচুরেটেড ফ্যাট রোগী তো না, ইঁদুরের রক্তে ইঁদুরের উপরে গবেষণাটা ছিল। এই সোজাসুজি ফ্যাট ঢুকিয়ে দিয়েছিলেন। তারপরে সেটা লিভারে গিয়ে জমে গিয়েছিল এবং পরবর্তীতে এই গবেষণাটির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি নিজেই বললেন, প্রফেসর বেন বিকম্যানের কথা বলছি। তিনি নিজেই বললেন যে, যেই বিষয়টা তিনি সেই সময় গবেষণা করার সময় তিনি নিজেও বুঝতে পারেননি, সেটা হচ্ছে যে চর্বিটা যখন আমরা খাই, সেটা তো হজম হয়ে যে ফ্যাটি অ্যাসিডে রূপান্তর হয়, সেটা তো আস্ত যে চর্বি সেটা থাকে না। সেটা একেবারে মানে এমন সূক্ষ্ম একটা পর্যায়ে ভেঙে ফেলে আমাদের হজম প্রক্রিয়া যে সেটা আর তখন স্যাচুরেটেড ফ্যাট না। এটা স্যাচুরেটেড বলেন, আনস্যাচুরেটেড বলেন যেকোনো ফ্যাটকেই দেহ করে কি ১ম এ ভেঙে ওই ইসেতে এই ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করে। তারপরে দেহের মধ্যে শুষে নেয়। এরপরে আবার একত্র করে তার প্রয়োজনীয় রূপটা তৈরি করে নেয়। তো উনাদের গবেষণায় ওই বিপত্তি যেটা হয়েছিল যে উনারা ইসেতে এই সোজাসুজি চর্বি রক্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। ফলে এই যেই গবেষণা বা যেই ইঁদুরের উপরে গবেষণা করা হচ্ছিল তার স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল। এবং তিনি বলেন যে এটা আমাদের অত্যন্ত বোকামি হয়েছে। তখন যে আমরা নোটিস করিনি বিষয়টা। যে রক্তের মধ্যে আমরা সোজা চর্বি ঢুকিয়ে দিচ্ছি এবং হজমের প্রক্রিয়ায় কখনোই রক্তের মধ্যে সোজাসুজি চর্বি গিয়ে ঢোকে না। তো এই কথাটা তাদের তখন আম দ তিনিও তখন বোঝেননি। এখন সেটাকে তিনি অ্যাম কি বলে যে ত্রুটি উম একটা মানে উনার ওই গবেষণাতে একটা অ্যাম সীমাবদ্ধতা হিসেবে উনি এটাকে দেখেন। তো উনাদের কোনো ধারণাই নাই। কোনো ধারণা নেই। মানে ধারণা থাকলে এরকম বোকার মতন কথা লোকে কেন আর কি বলবে? কারণ হতে পারে? অতিমাত্রায় অ্যালকোহলিক যারা, মদ খায়, যারা মদ পান করে, এদেরও লিভার চর্বি জমতে থাকে। মদ খেলে চর্বি কেন জমে? মদ খেলে আসলে কিন্তু সেই একই ব্যাপার ঘটছে। মদটা তৈরি হয় কি দিয়ে? শর্করা জাতীয় খাবার থেকে। বিশেষ করে মিষ্টি চিনি জাতীয় খাবার থেকে। তো ব্যাকটেরিয়া ১ম যে প্রসেসিং এর কাজটা সেটা করে দেয়। এরপরে যারা মদ খায় তাদের তো ওই প্রসেসড অ্যাম ফ্রুক্টোজটা তাদের পেটের মধ্যে ঢুকে গেল, সেটা রক্তের মধ্যে ঢুকে গেল, তারপরে লিভারের মধ্যে গেল। তো লিভার দেখল যে তার ১ম ধাপটা করা হয়েছে কিন্তু বাকিগুলো বাকি আছে। লিভার সেটাকে নিয়ে বাকিগুলো করে চর্বি তৈরি করে ফেলে। তো ফলাফলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে লিভারের মধ্যে প্রচুর চর্বি তৈরি হয় যদি আপনি কেউ মদ পান করে আরকি। তো সেজন্যেই সেটা আপনার ফ্যাটি লিভারের কারণ হয়। তো একদিকে উনি বলছেন এই মদ খেলে ফ্যাটি লিভার হচ্ছে। তো সেটা যদি সঠিক হয়, অ্যাম যেটা আসলে সঠিক। কিন্তু চর্বি থেকে তাহলে কিভাবে হবে এটাও তো বোঝা দরকার। অথচ আমি পরিষ্কার বুঝতে পারছি যে উনার ধারণাই নেই যে খাওয়ার চর্বি যে আমরা খাই সেটা হজম হওয়ার পরে র আমাদের রক্তের মধ্যে ঢোকে না। হজম প্রক্রিয়ায় এটা একটা ভিন্ন পথে রক্তের পাশাপাশি একটা ভিন্ন পথ এই লিম্ফ্যাটিক সিস্টেম তার মাধ্যমে অ্যাম লিভারকে বাইপাস করে লিভারটাকে এড়িয়ে গিয়ে সোজাসুজি রক্তের মধ্যে ঢুকে পড়ে। তো সেটা এক ধাপ পরে যেটা লিভারের উপরে ওই যে চাপটা তৈরি হওয়া সেই চাপটা সে তৈরি করে না। আর আপনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আপনার ইনসুলিনের কন্ট্রোল করতে পারছেন না, ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস, এই ডায়াবেটিস কারণে আপনার লিভারে চর্বি জমতে পারে। এই কথাটা একেবারেই উল্টো কথা বললেন উনি। অ্যাম লিভারে এই ডায়াবেটিসের যে ইনসুলিন সেটা থেকে লিভারে চর্বি জমার পরিবর্তে ঘটনাটা শুরু হয় কিন্তু উল্টোভাবে। আপনার খাবারের শর্করা যখন আপনি বেশি খাচ্ছেন, রক্তে চিনি বাড়ছে, চিনি বেড়ে গেলে ইনসুলিন হরমোন বাড়ে এবং সেই ইনসুলিন হরমোনটা এসে আমাদের লিভারকে বলে চিনিকে চর্বিতে রূপান্তর করো। যদি আপনি ফ্রুক্টোজ জাতীয় চিনি দেন, তাহলে লিভারের মধ্যে ফ্রুক্টোজ থেকে অতিরিক্ত চর্বি উৎপাদন হয় এবং লিভারের কোষের ভিতরে চর্বিটা আটকে যায়। তখন এই কোষগুলো আর সঠিকভাবে কাজ করতে পারে না। ফলে ইনসুলিন এসে নক করে দরজার মধ্যে যে, "তুমি চর্বি তৈরি করো, নতুন করে চিনি শুষে নিয়ে চর্বি তৈরি করো।" কিন্তু আমাদের এই কোষ তখন সঠিকভাবে এই চিনি শুষে নিয়ে চর্বি উৎপাদন বা গ্লাইকোজেন আকারে জমিয়ে রাখা এগুলো করতে পারে না। ফলাফলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে রক্তের মধ্যে চিনিটা বেশিক্ষণ থেকে যায়। আর বেশিক্ষণ রক্তে চিনি থাকলে এই সেটাকে তখন আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্ট। কারণ রক্তে ইনসুলিনও রয়েছে অথচ চিনিও রয়েছে। যেই সময়ের মধ্যে চিনিটার ব্যবস্থাপনা হয়ে যাবার কথা ছিল সেটা হচ্ছে না। কারণ হচ্ছে লিভারে চর্বি জমে আছে। ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্যাটা কিন্তু তাহলে যেরকম আশা করি বুঝতে পারছেন শুরু হয়
এই মিষ্টি চিনি জাতীয় খাবার খেয়ে লিভারে চর্বি জমিয়ে ফেললে তারপরে লিভারে চর্বি জমে গেলে তখন ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্যাটা শুরু হয়। যেটাই যদি ১০ বছর ধরে চলে তখন টাইপ 2 ডায়াবেটিসে রূপান্তর হয়। তো ইনসুলিন রেজিস্ট্যান্স ফ্যাটি লিভারটা হচ্ছে আসলে টাইপ 2 ডায়াবেটিসের শুরু। কিন্তু উনারা বলেন ডায়াবেটিস হলে তারপরে ফ্যাটি লিভার হবে। কোনোই ধারণা নাই। কিভাবে যে কি হয় দেহের ভিতরে কোনোই ধারণা নাই। আচ্ছা, উনি ৩০ বছর আগে ৫০ বছর আগে লেখাপড়া করেছেন। তখন না হয় এই ধারণাগুলো পরিষ্কার ছিল না। তারপরে তো একজন অধ্যাপক হিসেবে এই বিষয়গুলো সম্পর্কে জানা উনার দায়িত্ব ছিল। তাই না? আর সেই দিকে মনোযোগ না দিয়ে এই সেই পুরোনো কালের কথা যা মুখস্থ করে এসছেন, সেইগুলোকেই আমাদের উপরে ঝেড়ে যাচ্ছেন। আর সেই তথ্য আমরা অধ্যাপক একজন শুনে, ওনার কথা শুনে একেবারে আহ্লাদিত হয়ে ঝাঁপিয়ে পড়ছি এবং নিজেদের ১২টা বাজাচ্ছি। মরছি কিন্তু শেষ পর্যন্ত আমি আর আপনি। উনি মরছেন না। দুঃখজনক। আর হাই ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার অনেক বেশি আনকন্ট্রোল ব্লাড প্রেশার। আবার এই যে আনকন্ট্রোলড ব্লাড প্রেশারটার কারণও হচ্ছে ইনসুলিন। এটা সম্প্রতি জানা গিয়েছে। অ্যা তো অতিরিক্ত ইনসুলিন থাকলে আমাদের রক্তনালীগুলোর ভেতরে যে এন্ডোথেলিয়াল কোষগুলো আছে সেগুলোর মধ্যে নাইট্রিক অক্সাইড উৎপাদনে বাধা সৃষ্টি হয়। আর সেই বাধার কারণে রক্তনালীগুলো প্রয়োজনের সময় চওড়া হতে পারে না। কারণ নাইট্রিক অক্সাইডটা এই রক্তনালীগুলোকে চওড়া হতে সাহায্য করে, ব্যবস্থা করে দেয়। তো যদি সেই অ্যাম নাইট্রিক অক্সাইড উৎপাদন না হয় তাহলে রক্তনালীগুলি শক্ত, রিজিড হয়ে যায়। এটা প্রয়োজনের সময় আর চওড়া হতে পারে না। ফলে রোগীর রক্তের চাপ বেড়ে যায়। যদি সে শর্করা জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দেয় অথবা কমিয়ে দেয়, তাহলে তার ইনসুলিন আর বেড়ে থাকে না এবং ইনসুলিন বেড়ে না থাকলে দেহ তার এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে অতি অল্প সময়ে ১ সপ্তাহ, ১.৫ সপ্তাহ, ২ সপ্তাহের মধ্যে খানিকটা সমাধান করে ফেলে। ফলে রক্তচাপ মানে জাদুর মতন কমে আসে। একজন যার রক্তচাপ বেশি, সে যদি বাটি ভরে শুধু মাংস, চর্বি দিয়ে বাটি ভরে শুধু মাংস খায়, অন্য কিছু না খায়। সঙ্গে রুটি, ভাত কিচ্ছু খাওয়া যাবে না। শুধু মাংস রান্না করে খাবেন। এই সঙ্গে ঘি নিলেন, বাটার নিলেন, অ্যাম এভাবে খেলেন। আপনার যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে, তাহলে সেটা ২ সপ্তাহের মধ্যে সাঁই করে নেমে আসবে। আর এটা করার সময় অবশ্যই যদি কেউ করতে চান, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সহায়তা নিয়ে করতে হবে। কারণ আপনি যদি ওই হাই প্রেশারের ঔষধ খান, আর সঙ্গে আবার এইটা খাওয়া শুরু করেন, এটা এত শক্তিশালী একটা সমাধান যে আপনার ঔষধের থেকেও অনেক দ্রুত আপনার প্রেশার কমিয়ে ফেলবে। তার উপরে যদি আপনি আবার ঔষধও খান, তাহলে প্রেশার বেশি কমে গিয়ে আপনি কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন। সুতরাং ওই অ্যাম নিজেই ঘরের মধ্যে করে ফেলি, সেরকম করবেন না। যদি আপনি বোঝেন যে কখন আপনার ঔষধ কমাতে হবে সেই ধারণা যদি আপনার থাকে, ততটা জ্ঞান যদি আপনার থাকে তাহলে সেটা বুঝে শুনে করতে পারেন। কিন্তু সেটা না থাকলে চিকিৎসকের সহায়তা নিয়ে ধাপে করতে হবে। চর্বিত খাবারগুলো খাচ্ছেন আপনি, রক্তে কোলেস্ট্রলের মাত্রা, লিপিড প্রোফাইল বলে থাকি আমরা, কোলেস্ট্রল, এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড, এই যে খাবার, এই যে পরিমাত্রাগুলো, এই যে ট্রাইগ্লিসারাইড যে উনি বললেন, এটা প্রধানত ওই যে চিনি খাওয়া থেকে উৎপাদিত হয়। চিনি মানে গ্লুকোজ, চিনি দুটোই। এর থেকে ট্রাইগ্লিসারাইড গুলো উৎপাদিত হয়। তো সেজন্যে লিপিড প্রোফাইল পরীক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের দেখা দরকার, উনি বলেন কোলেস্টেরল যেটাকে সাধারণত আমরা এলডিএল বলে জানি। কিন্তু আমাদের যেটা গুরুত্ব দিয়ে দেখা দরকার সেটা হচ্ছে রক্তে ট্রাইগ্লিসারাইড কতটা আছে এবং এইচডিএল কতটা আছে। ট্রাইগ্লিসারাইডের নাম্বারটাকে এইচডিএল এর নাম্বার দিয়ে ভাগ করলে যদি ভাগফল ১.৫ এর থেকে বেশি হয় আমাদের এই বাংলাদেশের মানুষের জন্যে বা এই দক্ষিণ এশীয় এই পাক ভারতীয় উপমহাদেশের মানুষের জন্যে যদি ১.৫ এর বেশি হয়, তাহলে আমরা বিপদের মধ্যে আছি। তার মানে আমাদের লিভারের মধ্যে ফ্যাট রয়েছে এবং লিভারটা অলরেডি ইনসুলিন রেজিস্ট্যান্ট। তো সমাধান কি? চিনি বন্ধ করে দেওয়া। শর্করা কমিয়ে দৈনিক ২০ গ্রাম বা এইরকম একটা মাত্রায় নামিয়ে আনা। তাহলে ২ সপ্তাহ, ৩ সপ্তাহের মধ্যে আপনার লিভার অনেক পরিষ্কার হয়ে যাবে এবং মানে শরীরটাও আপনি জাদুর মতন আপনার স্বাস্থ্য ভালো হতে শুরু করবে। যে কম্পোনেন্ট গুলো, লিপিড প্রোফাইলের 4টা কম্পোনেন্ট, এই যে আপনি অতিরিক্ত খাচ্ছেন বলেই এই রক্তে কোলেস্ট্রলের মাত্রা মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে এবং এই কারণে আপনার লিভারের চর্বি জমছে। এবং লিভারের চর্বি জমাটাকে আমরা সাধারণত গ্রেডিং করে থাকি, মাইল্ড বা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3।
গ্রেড অন হচ্ছে সাধারণত 80% লোকের কিন্তু গ্রেড অন ফ্যাটি লিভার থাকে, 80% লোকের। এবং এটা কিন্তু ক্ষতিকারক না, কিন্তু আপনাকে ফলো আপ থাকতে হবে। ক্ষতিকারক না হইলে আবার ফলো আপ করতে হবে কেন? কিন্তু আসল কথা হচ্ছে যে এই লিভারে ফ্যাট জমাটাই ক্ষতিকারক। লিভারে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্যাট থাকবে। ৫% যদ্দূর আমি জানি যে ৫% পর্যন্ত যদি লিভারে ফ্যাট থাকে সেটা বিপজ্জনক না। সেটা আপনার লিভারের যে কাজকর্ম তার মধ্যে কোনো বাধা সৃষ্টি করবে না। কিন্তু সেটা যদি বেড়ে গিয়ে আপনার ১০% উঠে যায় তাহলেই আপনি ফ্যাটি লিভার রোগে ভুগছেন। তো ফ্যাটি লিভার রোগটাতে মানে সঙ্গে আপনার কোনো উপসর্গ হয়তো হবে না। তক্ষুনি আপনার জ্বর আসবে বা চোখ লাল হয়ে যাবে এরকম কোনো উপসর্গ আসবে না। কিন্তু লিভারের কিন্তু ক্ষতি হচ্ছে। আর লিভারকে নিয়ে এটাই একটা বিপদ যে লিভারের প্রায় ৯০% নষ্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনোই লক্ষণ দেখা যায় না। তো সেজন্যে আপনাকে সাবধান হতে হবে। এর পরের বার যেকোনো কারণে যদি আপনি ওই ফাস্টিং লিপিড প্রোফাইল পরীক্ষাটা করেন ১৪ ঘন্টা না খেয়ে থেকে রক্ত দিয়ে পরীক্ষাটা করবেন। করে দেখবেন আপনার টিজি এইচডিএল রেশিওটা কত? টিজিকে এইচডিএল দিয়ে ভাগ করলে ভাগফলটা কত হয়? যদি ১.৫ এর থেকে বেশি হয়, তাহলে খাবার থেকে শর্করা আপনার কমানো দরকার। তাহলেই আপনি সুস্থ দেহে দীর্ঘদিন ইনশাআল্লাহ বাঁচবেন। আর যদি সেটা না করেন, অ্যাম ওই ভাজাপোড়া খেতে ভালো লাগে এবং ওই সেজন্য এই বেগুনি, পেঁয়াজু এই সমস্ত ঠেসে খান। আর সঙ্গে ওই একটু কোক, পেপসি, ফান্টা, মিরিন্ডা এই সমস্ত না হলে চলে কি করে? তারপরে ফ্রুট জুস তো অত্যন্ত উপকারী। সুতরাং আমরা গ্লাস মানে কি জগ ভরে বালতি ভরে ফলের রস খাবো। যদি এটা করেন তাহলে অ্যাম কয়দিন মজা করবেন কিন্তু তারপরে আর থাকবেন না। অ্যা মজা করার জন্যে তখন আপনি আর এই পাশে থাকবেন না। ওই পাশে যেতে হবে। যেমন এখান থেকে যে স্ট্যাটোসিস বলা হয়, স্ট্যাটো হেপাটাইটিস যদি হয়, স্ট্যাটো হেপাটাইটিস, ফাইব্রোসিস, সিরোসিস, লিভার ক্যান্সার, এগুলো স্টেজ, এক একটা স্টেজ। তো যে স্ট্যাটোসিস থাকে, স্ট্যাটো হেপাটাইটিস হচ্ছে কিনা সেটা আপনি নিরূপণ করতে হবে। ফাইব্রোসিস হচ্ছে কিনা আপনি নিরূপণ করতে হবে। সিরোসিস হচ্ছে কিনা আপনি নিরূপণ করতে হবে। তাই দীর্ঘদিন যদি আপনার মাইল্ড বা গ্রেড অন বা 10%, বলে 10% ফ্যাটি লিভার যদি থাকে, তাহলে আপনাকে এই লক্ষণগুলো, এই পরীক্ষাগুলোর মধ্যে যেতে হবে যে আপনার লিভারে কোনো চেঞ্জ আসছে কিনা, ফাইব্রোসিস, সিরোসিস হচ্ছে কিনা। যদি না হয় ভালো। আর এই গ্রেড অন বা 10% ফ্যাটি লিভার যেটাকে বলা হচ্ছে মাইল্ড ফ্যাটি লিভার, এটা আপনি যদি খাবার নিয়ন্ত্রণ করেন, এই খাবারগুলো, যে খাবারগুলো আপনার ক্ষতি করছে, যে অসুখগুলো আপনার হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপর হাই কোলেস্ট্রল, এগুলো আপনি নিয়ন্ত্রণে রাখেন, আর ভালো থাকবেন। মদ খাওয়া ছেড়ে দেন, ভালো থাকবেন। গ্রেড টু, এটা পার্সেন্ট হলো 10%। গ্রেড ওয়ান হচ্ছে 80%, গ্রেড টু হচ্ছে 10%, অর্থাৎ আপনার লিভারে 20% ফ্যাট জমেছে। তার মানে লিভারে ওজন সাধারণত আমরা বলি 1.5 কেজি হয়, তাহলে আপনার লিভারের চর্বি পরিমাণ আছে 300 গ্রাম। গ্রেড ওয়ানে ছিল 10%, তার মানে হচ্ছে আপনার চর্বি পরিমাণ 150 গ্রাম। গ্রেড টুতে হলে চর্বি পরিমাণ 300 গ্রাম। গ্রেড থ্রিতে 30%, অর্থাৎ আপনার লিভারে চর্বি আছে 450 গ্রাম। এই গ্রেড টু এবং গ্রেড থ্রি কিন্তু ক্ষতিকারক। এই গ্রেড টু এবং গ্রেড থ্রি যদি আপনি চিকিৎসা না করেন, তাহলে আপনার লিভারের ভয়াবহ দেখা দিবে। লিভার থেকে আপনি লিভার সিরোসিসে আক্রান্ত হবেন, লিভার ক্যান্সার হবে, লিভার ফেলিউর হবে এবং অকালে মৃত্যুবরণ করবেন। আর এই দিকে এগোনোটা বন্ধ করার পথ হচ্ছে খাবার থেকে মিষ্টি চিনি ১ম এই বিদায় দিয়ে দেবেন। মিষ্টি চিনি না পারলে খাবেনই না। আর সঙ্গে অন্য যে শর্করাগুলো, সহজপাচ্য শর্করাগুলো কেউ খাবেন না। ভাত, রুটি, আলু এগুলোকে কমিয়ে শূন্যের কোঠায় নিয়ে আসবেন। সবুজ শাকসবজি জাতীয় যে খাবার সেগুলো থেকে কিছু শর্করা খেতে পারেন। যদিও খেতেই হবে বলব না। কিন্তু যদি কারো খেতে ভালো লাগে তাহলে তিনি খেতে পারেন। তো খেলে সেটা থেকে যেহেতু ওই হজম প্রক্রিয়ায় চিনিটা রক্তের মধ্যে ধীরে ঢোকে এবং সেই এই খাবারগুলোর মধ্যে তো ওই ফ্রুক্টোজ জাতীয় চিনি নেই আসলে। বা একেবারে ১০০ ভাগ নেই বলতে পারব না। কোন সবজির মধ্যে থাকতেও পারে। কারণ অনেক সবজিকেই আমরা আ জিনিসটা আসলে ফল কিন্তু আমরা বলি সবজি। টমেটো একটা ফল কিন্তু আমরা বলি সবজি। তো মিষ্টি টমেটো যদি হয় তাহলে সেটার মধ্যে কিছু ফ্রুক্টোজ থাকতে পারে। তো কিন্তু এই জাতীয় খাবারগুলো খেলে তখন আপনার লিভারের উপরে যে চাপ পড়া সেই চাপটা হবে না। আর চর্বিজলা মাংস যদি খান, সঙ্গে অন্য কিছু ছাড়া, তাহলে কোনো একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন যে এটা আপনার লিভারের মধ্যে চর্বির দিক থেকে কোনো চাপ ফেলবেই না।
সুতরাং সাবধান, খাবারের সঙ্গে ফ্যাটি লিভারের সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন আপনি বাঁচার সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে। ফ্যাটি লিভার যখনই হলো তখন ভেরি সিম্পল পদ্ধতি, আপনি খাবার নিয়ন্ত্রণ করেন, খাবারটার দিকে খেয়াল রাখেন, চোখের ক্ষেত্রে। এই ফ্যাটি লিভারটা আসলে আমাদের মেটাবলিক সিন্ড্রোমের যতগুলো অসুখ আছে, তার ১ম ধাপ। তো ওই একটু আগে বললাম যে ফ্যাটি লিভার হওয়ার পরেই ইনসুলিন রেজিস্ট্যান্সটা শুরু হয় এবং চর্বি যত বাড়ে, রেজিস্ট্যান্স তত বাড়ে। এইভাবে করতে, করতে ১০ বছর গেলে পরে তখন আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস। আর রক্তে ইনসুলিন দীর্ঘদিন এরকম বেড়ে থাকলে সেখান থেকে হয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এরপরে উচ্চ রক্তচাপ থেকে কি হয়? আমাদের হৃদরোগ হয়। হৃদরোগের সবথেকে বড় ঝুঁকির কারণ কোনগুলো? কোলেস্টেরল নয়। হৃদরোগের সবথেকে বড় ঝুঁকির কারণ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ওবেসিটি। আপনার ওজন বেশি। দেহে ইনসুলিন বেশি থাকলে আপনি মোটা হয়ে যাবেন। ইনসুলিনটা হচ্ছে মোটা হওয়ার হরমোন। সুতরাং আপনি মোটা হয়ে যাবেন। কিছুতেই ওজন কমাতে পারবেন না। যদি আপনি আপনার দেহে ইনসুলিন বেড়ে থাকে। তো এবং এরপরে অন্য যে অসুখগুলো আমাদের মস্তিষ্কের অসুখ, এই যে ডিমেনশিয়া, আলঝেইমার্স, পার্কিনসন্স, তারপরে মানসিক অসুখ, ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া এইগুলো তারপরে ওই জয়েন্টের বা জোড়ায়, জোড়ায় যে ব্যথার অসুখ, ত্বকের অসুখ, চোখের অসুখ, দাঁতের অসুখ, এই সমস্তগুলোর পেছনে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স এই জিনিসটা ভূমিকা রাখে। আর এটা শুরু হয়েছিল কোত্থেকে? ফ্যাটি লিভার থেকে। ফ্যাটি লিভার কোত্থেকে হলো? মিষ্টি, চিনি বেশি করে খাওয়া থেকেই ফ্যাটি লিভারের শুরু। সেজন্যই বাচ্চাদেরও এখন কিন্তু ফ্যাটি লিভার দেখা যায়। ১৯৮০ দশকের আগে, ১৯৮০ সালের আগে কারো ফ্যাটি লিভার হলেই ধরে নেয়া হতো যে এই লোক মদ খায়। নইলে এই ফ্যাটি লিভার হওয়া অসম্ভব। কিন্তু এখন শিশুরা ৩ বছর, ৫ বছর বয়স যারা মদ খায় না তাদেরও ফ্যাটি লিভার। কি করে? কারণ হচ্ছে তাদেরকে তাদের মায়েরা অত্যন্ত যত্ন করে ফলের রস খাওয়াচ্ছে দিনে ৭ বার। আর এই ফলের রসের মধ্যে যে চিনি, ফ্রুক্টোজ চিনিটা রয়েছে, সেটা তাদের লিভারের মধ্যে এই চর্বি জমিয়ে লিভারটাকে ফ্যাটি লিভার করে ফেলছে এবং তারপরে ৮ বছর বয়সের মধ্যেই তাদের টাইপ 2 ডায়াবেটিস। ভয়ংকর ব্যাপার, ভয়ংকর ব্যাপার। তো খাবার থেকে সেজন্যে মিষ্টি চিনিটাকে মানে পুরো পারতপক্ষে বাদ দেওয়া উচিত। আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সরকারের কাছে হাত জোড় করে বলুন যেন সরকার চিনির দাম বাড়িয়ে দেয়। যাতে করে দামের কারণে যেন আমরা খেতে না পারি। যদি সেটা করা হয় তাহলে চিকিৎসার দিক থেকে কোটি, কোটি টাকা বাঁচবে। আমরা এই যে কোটি, কোটি মানুষ যারা এই অ্যাম চিনি, অতিরিক্ত চিনি খাওয়ার অসুখে ভুগছি, তারা এই অসুখগুলো থেকে কোনো ছাড়াই, চিকিৎসা ছাড়াই বেঁচে যাব। দাম বেড়ে গিয়েছে তাই চিনি খাই না। ব্যাস অসুখগুলো আমাদের দেহ থেকে বিদায় নেবে। এটা বন্ধ করে পেটের খিদেটা। তাও আমাদের রসুল্লাহ বলেছেন যে 1/3 হবে খাবার, 1/3 পানি, 1/3 1/3 খালি রেখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 1/3 খাবার খেয়েছেন তার মধ্যে কতটা মাংস ছিল তার হিসাব কি আমাদের কাছে আছে? নেই। সুতরাং ওই উনি 1/3 খেতে বলেছেন, এই কথাটাকে গুরুত্ব দিয়ে কি খেতে বলেছেন সেটাকে বাদ দিলে সঠিক তথ্য তো আসলে মানুষের সামনে উপস্থাপন করা হলো না। উনি যে প্রতি সপ্তাহে ২ দিন রোজা রাখতেন, উনি যে প্রতি এন চাঁদের প্রতি মাসের মাঝের ৩ দিন আইয়ামে বীজের যে রোজা, সেগুলো যে রাখতেন, আপনি আমরা যদি সেগুলো করি, তাহলে এই যে মিষ্টি চিনি সেটাও খানিকটা খেয়ে নিলেও আমরা পার পেয়ে যাব। কিন্তু আমরা তো সেটা করি না। শুধুমাত্র ওই খাওয়ার সময় বলে দিলেন যে ৩ ভাগের ১ ভাগ খাবেন। আর এটা কি সহজ? মোটেও সহজ না। মানে ৩ ভাগের ১ ভাগ যদি আপনি মাংস খান, তাহলে সহজ। চর্বি দিয়ে মাংস খান তাহলে পেটের ৩ ভাগের ১ ভাগ ভরলেই আপনি এরপর আর খেতে পারবেন না আসলে। আর যদি সেটা না করেন, তাহলে কিন্তু পেট খালি রেখে ওঠা আপনার জন্য অত্যন্ত কঠিন হবে। উনিও সেটা স্বীকার করেন। চলুন শুনি। এই পদ্ধতি অবলম্বন করতে গেলে কষ্ট হয়, এটা আমি বুঝি চিকিৎসক হিসাবে। কিন্তু আপনাকে যদি দীর্ঘদিন বেঁচে থাকতে হয়, পৃথিবীর এই আকাশ বাতাস যদি আপনি উপভোগ করতে চান, এই মায়াময় পৃথিবী থেকে যদি আপনি চলে যেতে না চান, তাহলে আপনাকে খাবারের প্রতি, জীবন ধারণের প্রতি, জীবনের প্রতি আপনাকে আপনার মমতা, মায়াবোধ বাড়িয়ে দিতে হবে। এত ঝামেলা কিছু করার দরকার নাই। ওই শুরুতেই বললাম যে এই খাবারগুলো যদি আমরা মানে মাছ, মাংস, ডিম এইগুলোকে প্রধানত খাই, তাহলে দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা অলরেডি দিয়ে দিয়েছেন। যেখানে আমাদের দেহ এটাকে সঠিকভাবে অ্যাম ব্যবস্থাপনা করবে, আমাদের ক্ষুধা থাকবে না। তো ক্ষুধা না থাকলে আপনি খাবারের দিকে তাকাবেনও না।
সামনে এত খাবার নিয়ে আপনার যখন পেট ভরা তখন আপনি খাবেন না। কিন্তু যদি আপনি অ্যা ওই শর্করা জাতীয় খাবার খান, তাহলে আপনার মস্তিষ্ক দেখতে পাচ্ছে খাবার ঠিক কতটা এসছে আমি জানি না। সুতরাং মস্তিষ্ক তখন বলবে, সামনে খাবার রয়েছে আরেকটু খাক।" কারণ বলা তো যায় না যদি লাগে। এরকম একটা ব্যাপার হয়। আর উম এরকম এই শর্করা জাতীয় খাবার যদি আপনি খান তাহলে কম খেয়ে উঠে পড়াটা অতি কঠিন। কারণ ক্ষুধাকে আপনি কতদিন সহ্য করবেন? প্রতিদিনই ক্ষুধা নিয়ে বেঁচে থাকবেন। তাহলে এই যে এত মায়া মমতাপূর্ণ জীবন, সেটাও তো একটা যন্ত্রণাময় জীবনে পরিণত হবে। সেটা করে লাভ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে এই পথ দিয়ে গিয়েছিলেন এবং তাতে কি আমরা সবাই মানে উদ্দেশ্য কি ছিল যে তাহলে যেন আমরা সবাই ভুগি? না। এবং আমরা যদি সঠিক খাবারগুলো খাই, বিজ্ঞানীরাও এখন বলছেন যে সঠিক খাবারটা খেলে আমরা ভুগবো না। আমাদের তখন ক্ষুধা লাগে না। এই যে উদাহরণ হিসেবে আমার নিজের কথাই বলি। সারাদিন সকাল থেকে আমি কিছু খাই না। সকালেও কোনো খাবার নাই। শুধু ১ কাপ চা বা কফি যদি খাই লবণ দিয়ে। দুপুরবেলায়ও কোনো খাবার নাই। আসর নামাজের পরে গিয়ে কখনো মাগরিব নামাজের পরে গিয়ে আমি ডিম খাই। ৪ টা ৫ টা ডিম এবং ৪ চামচ ৫ চামচ, টেবিল চামচ অবশ্য, চা চামচ না। ৪-৫ টেবিল চামচ ঘি দিয়ে অথবা চর্বি দিয়ে, গরুর চর্বি যেটা, সেটা দিয়ে ডিমটাকে ভাজি তারপরে সেটা খেয়ে নিই। এটা হচ্ছে আমার দিনের ১ম খাবার। আমাকে তো দেখতে পাচ্ছেন। এবং আমার লিভার পরীক্ষা করুন, কিচ্ছু পাবেন না। কারণ হচ্ছে এই চর্বি খেয়ে লিভারে চর্বি জমে না। তো আর চর্বি খাওয়ার বিরুদ্ধে এত কথা বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা তুলে আনলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনে সূরা আল আনামের ১৪৬ নম্বর আয়াত, ৬ নম্বর সূরা ১৪৬ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে চর্বি আসলে আমাদের জন্য উপকারী। একটু ভিন্নভাবে বলেছেন যে তিনি বলেছেন যে অ্যাম ইহুদীদের জন্যে তিনি চর্বিকে, গরুর চর্বি সেটাকে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। কারণ তারা ছিল অবাধ্য এবং তাদের অবাধ্যতার পুরস্কার হিসেবে তিনি তাদের জন্যে চর্বি হারাম করে দিয়েছেন। যে কথাটা শুনলে আমরা বুঝি যে তার মানে এই চর্বিটা আসলে মানুষের জন্য ভালো ছিল, কিন্তু এদেরকে শাস্তি হিসেবে সেটা নিষেধ করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। তো আমরা মুসলিম। আমাদের জন্য তো চর্বিটা হারাম নয়। যারা মুসলিম নন আ এবং ইহুদিও নন, তাদের জন্যে চর্বি তো হারাম নয়। তাই না? তো তারা তো চর্বিটা খেতে পারেন। চর্বিটা খেলে হিন্দু ধর্মে উনারা গরুর মাংস খান না, কিন্তু ঘি খান এবং ঘিয়ের থেকে যে উপকারটা, সেই উপকারটা পেয়ে উনারা অনেকে অত্যন্ত ভালো থাকেন। তো অ্যা আপনি গরুর মাংস খাবেন না ভালো কথা, পাঁঠার মাংস খান, কিন্তু সঙ্গে ঘি খান। তাহলে আপনি উপকার পাবেন। কিন্তু যদি ঠেসে ওই অ্যাম ভাত, আলু, রুটি এই জাতীয় জিনিসগুলো বেশি করে খান, ভুট্টা দিয়ে তৈরি করা খাবার বেশি খান, তাহলেই গন্ডগোল লেগে যাবে। ভেজাল বেঁধে যাবে। তো উনার এই অ্যাম ভিডিওটার পরে অনেকে অনেক কমেন্ট করেছে। অনেকের কথা শুনে মনে হচ্ছে তারা একদম বিগলিত। এমন বড় অ্যাম অধ্যাপক, যদিও আমি দেখতে পাচ্ছি অপদার্থ। আম তার সামনে কি করে স্যারকে দেখাতে হবে, কি করে স্যারকে পাবো? তো তার ঠিকানা দিয়েছিল এই ডক্টর স্টিভি বিডি যে প্রোফাইলটি। তো তার জবাবে আমি ওদেরকে একটা মেসেজ করেছি। মেসেজটা একটু আম হার্শ, মানে শ্রুতিমধুর না, বরং কটু কথা দিয়েই শুরু করেছি। কিন্তু আমার মনে হয় এই এরকম একজন আম বড় ডিগ্রিধারী চিকিৎসক হওয়ার পর যখন তিনি এরকম বাজে কথা সাধারণ মানুষকে শেখাচ্ছেন, এর মাধ্যমে তিনি সাধারণ মানুষের ভয়ংকর রকম ক্ষতি করছেন এবং সেজন্যে কটু কথাটা উনার ক্ষেত্রে খাটে। তো আমি লিখেছি যে, লিভারের শত্রু আসলে এই ভদ্রলোকের মতো মূর্খ চিকিৎসক। মিষ্টি চিনি এবং সহজপাচ্য শর্করা যে ক্ষতি করে আমাদের, তার দায় উনি হাসিমুখে চর্বির উপর চাপিয়ে দিলেন। উনার আ জানাই নেই যে খাদ্যের চর্বি হজমের পরে লিভার এড়িয়ে লিম্ফ্যাটিক সিস্টেম দিয়ে গিয়ে থোরাসিক ডাক্ট পথে রক্তের সাথে মেশে বিধায় খাবারের চর্বি লিভারে জমার উপায়ই নেই। লিভারের চর্বি আসে ডি নোভো লাইপোজেনেসিস প্রক্রিয়ায় চর্বি উৎপাদনের সময়, যার উৎস হচ্ছে শর্করা জাতীয় খাবার। বিসমিল্লাহ বলে শুরু করে আল কোরআনে যা আম আ আল আ শুরু করে আল্লাহ কোরআনে যা বলেছেন, তার উল্টো কথা বলে গেলেন অবলীলায়। কোরআনের ৬ নম্বর সূরার ১৪৬ নম্বর আয়াত দেখতে বলুন এই চিকিৎসক নামের কলঙ্ককে। এমন অপতথ্য প্রচার করে মানুষের ক্ষতি করছেন বিধায়
আপনাদের ধিক্কার জানাই। এটা এই ডক্টরস টিভি বিডি যে প্রোফাইলটা আছে তাদের জন্য বলছি। আল্লাহ আমাদের আপনাদের হেদায়াত দিন অথবা আমাদের হেফাজত করুন উনাদের হাত থেকে। এইটাই আমি বলার চেষ্টা করেছি। যাই হোক, অ্যাম শ্রুতি কটু কিন্তু আমার মনে হচ্ছে উনারা যেহেতু নিজেরা শিখবেন না, তখন একটু ধাক্কা না দিলে, একটু অপমান না করলে উনাদের এই হুঁশটা ফিরবে না। আর আমার কথা যদি ভুল হয়ে থাকে, মিথ্যে হয়ে থাকে, প্রমাণ করুন। প্রমাণ নিয়ে আসুন। আমাকে আহাম্মক বলে প্রচার করুন। কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।